হঠাৎ করেই রাজনীতির মাঠ আবার উত্তপ্ত। আর এই উত্তপ্ত সিচুয়েশনে জনমনে যে শঙ্কা তৈরি হয়েছে, 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন আর হাতে গোনে কয়েকটা দিন বাকি, সেই নির্বাচনটা কি আদৌ হবে? এখন যে উত্তপ্ত সিচুয়েশন তৈরি হচ্ছে, এই উত্তপ্ত সিচুয়েশন তৈরির পিছনে কি বিশেষ কোনো মহল কলকাঠি নাড়ছে? এই উত্তপ্ততা তৈরি করার মূল উদ্দেশ্য কি 12ই ফেব্রুয়ারির নির্বাচনটাকেই বানচাল করে দেয়া? আমরা দেখলাম দুটো দাবি সামনে নিয়ে আসা হয়েছে। একটা হলো ওই যে ইনকিলাব মঞ্চের ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের তদন্ত ভার জাতিসংঘের কাছে দেয়া হোক, এই দাবি করেছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। আর আরেকটা দাবি হলো ডক্টর ইউনূসের সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন স্কেল বৃদ্ধি করে যে নতুন একটা পে স্কেল দিয়েছে, সেই পে স্কেল ডক্টর ইউনূসের সরকার বাস্তবায়ন করে দিয়ে যাক। এই দুই গ্রুপ থেকে এই দাবি নিয়ে তারা ডক্টর ইউনূসের বাসভবন যমুনার সামনে ঘেরাও দিয়ে রেখেছে বা অবরুদ্ধ করে রেখেছে। আর পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তারা তাদের মতো ফাংশনাল হয়েছে। তারা লাঠিচার্জ করেছে, টিয়ার সেল নিক্ষেপ করেছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। আর আন্দোলনকারীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ডিরেক্ট গুলিও ছোড়া হয়েছে। তো চলুন আমরা একটু বাস্তব চিত্র দেখে আসি যে এই ক্ষেত্রে কি কি ঘটলো। আমরা দেখেছি ইনকিলাব মঞ্চের এখন যিনি প্রধান আছেন ওসমান হাদির মৃত্যুর পরে জাবের গুলিবিদ্ধ হয়েছে। এছাড়াও যদি একটু দেখি যে হসপিটালে চিকিৎসাধীন রয়েছে আন্দোলনরত যারা, আহত হয়ে রক্তাক্ত অবস্থায় দেখা যাচ্ছে। এবং এখানে রক্তাক্ত অবস্থায় দেখা যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাকসুয়ের যে জিএস শিবির নেতা সালাউদ্দিন আম্মার, তিনিও এখানে উপস্থিত ছিলেন এবং আহত হয়েছে। এছাড়াও যদি দেখি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত রক্তাক্ত অবস্থায় আছে। এই হলো অবস্থা। আর এই আহতদের মধ্য থেকে দাবি তোলা হচ্ছে যে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারিনীর পক্ষ থেকে সরাসরি গুলি ছোড়া হয়েছে। তো এই ক্ষেত্রে দেখেছি পুলিশের পক্ষ থেকে বা ডক্টর ইউনূসের এই সরকারের পক্ষ থেকে তারা জানিয়েছে যে 23 জন আহত হলেও কেউ গুলিবিদ্ধ হয়নি, বা পুলিশের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন স্টেপ নেওয়া হলেও তাদের পক্ষ থেকে কোনো গুলি ছোড়া হয়নি। আর অপরদিকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে যে আন্দোলন পে স্কেলের দাবিতে, সেখানে তারা দাবি করেছে যে টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে। আর তারা বলেছে যে এখানে 15 জন আহত হয়েছে এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তো দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে কথা বলবো, চলি ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। হিট দ্য পয়েন্ট নাম্বার 1। 12ই ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা, যেখানে হাতে গোনা আর কয়েকটা দিন বাকি আছে। ঠিক এই মুহূর্তে এই দুটো পক্ষ থেকে যমুনার সামনে গিয়ে ঘেরাও দেয়া এবং পুলিশের পক্ষ থেকে এই ধরনের লাঠিচার্জ করা বা ছত্রভঙ্গ করে দেওয়ার ক্ষেত্রে তাদের বল প্রয়োগ করা, এগুলো কি আসলেই মানে হওয়ার মতো ঘটনা ছিল, না এর পেছনে কেউ গুটি চালাচ্ছে, কেউ ইন্ধন যোগাচ্ছে ওই নির্বাচনটাকেই বানচাল করে দেওয়ার জন্য? কারা আছে? কোন রাজনৈতিক দল আছে যে 12ই ফেব্রুয়ারিতে নির্বাচনটা না হোক? কোন রাজনৈতিক দল কি চায় যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন দিলে তাদের সমস্যা হতে পারে বা তারা সময়টা আরো প্রলম্বিত করে নিতে চাচ্ছে? আর যদি কোনো রাজনৈতিক দল না চায়, তাহলে কি ডক্টর ইউনূসের সরকার নিজেই আসলে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে নির্বাচনটাকে বানচাল করে দেওয়ার জন্য কোনো গুপ্ত কৌশল খাটাচ্ছে না তো? হিট দ্য পয়েন্ট নাম্বার 2। এই মুহূর্তে যে দুটো পক্ষ থেকে যমুনার সামনে গিয়ে অবরোধ করা বা ঘেরাও করা, এটাই বা আসলে কতটুকু এখনকার সময় অনুযায়ী যৌক্তিক মনে হয়? কারণ ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যে দাবিটা তোলা হচ্ছে যে ওসমান হাদির হত্যার তদন্তভার জাতিসংঘের হাতে দেয়া হোক। আচ্ছা, বিশ্বে কি কোনো উদাহরণ বা নজির আছে? আমার জানা নেই যে কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ কোনো একটা হত্যাকাণ্ডের ঘটনা বা অন্য কোনো অপরাধের তদন্তভার জাতিসংঘ নিয়েছে। কোন রাষ্ট্র কর্তৃক, রাষ্ট্রের প্রধান কর্তৃক কোনো বড় পরিসরের গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের ঘটনা ঘটলে সেই তদন্তের দায়ভার বা বিচারের দায়ভার জাতিসংঘ বা আন্তর্জাতিক অন্যান্য বড় সংস্থা কর্তৃক নেওয়া হতে পারে বা দাবি তোলা হতে পারে। তাই বলে রাষ্ট্রের অভ্যন্তরীণ একটা হত্যার দায়িত্ব কি জাতিসংঘ নিবে? বা এটা আসলে কতটুকু লজিক? আমরা তো দেখলাম ডক্টর ইউনূসের সরকার
শেষ পর্যন্ত যেটা বললো যে হাদি হত্যার বিচার বা তদন্তভার 8 ফেব্রুয়ারি জাতিসংঘের কাছে চিঠি দিবে সরকার। হ্যাঁ, চিঠি দিতেই পারে, আর সেই চিঠির জবাবে জাতিসংঘ এটা অ্যাকসেপ্ট করে নিবে কি নেবে না সেটা জাতিসংঘের বিষয়। কিন্তু কথা হলো, ডক্টর ইউনূসের সরকার থেকে এই চিঠি দেওয়ার জন্য, এই দাবিটুকু আদায় করার জন্য কি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যমুনার সামনে ঘেরাও দিতে হয়? কারণ হাদির উপরে গুলি ছোড়ার পর থেকেই এই ইনকিলাব মঞ্চ তো তাদের প্রোগ্রাম চালিয়েই যাচ্ছিল, কখনো শাহবাগ ব্লকেট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে, তো তাদের প্রোগ্রাম তো চলতেই ছিল। তারা তো এখান থেকেই এই দাবিটা ডক্টর ইউনূসের কাছে তুলে ধরতে পারতো, আর ডক্টর ইউনূস তো এই চিঠি দিয়ে দিতে পারতো। তাহলে যমুনার সামনে ঘেরাও করে এই ধরনের সিচুয়েশন কেন? আর অপরদিকে এই যে ডক্টর ইউনূসের সরকার হিসাব নিকাশ না করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন স্কেল প্রায় ডাবলের মতো বাড়িয়ে একটা পে স্কেল দিয়ে দিল। এর আগেও আমরা আলোচনা করেছিলাম যে ডক্টর ইউনূসের সরকার আপনি দিবেন, তাহলে আগে দিলেন না কেন? কারণ আপনি তো 1.5 বছরের মতো ক্ষমতায়, আপনি শুরুর দিকে দিতেন, দিয়ে নিজেই এটা ইমপ্লিমেন্ট করে যেতেন। আপনি এমন একটা সময় দিয়েছেন যেই সময় বলতেছেন যে এটার ইমপ্লিমেন্ট আপনি করতে পারবেন না, তাহলে আপনাকে এই ঝামেলার মধ্যে জড়াইতে বলছিল কে? পরবর্তীতে নির্বাচিত সরকার আসতো, তারা পে স্কেল দিত, আপনারা তো এই ঝামেলার মধ্যে কেউ জড়াইতে বলেনি, তাহলে আপনি ইচ্ছা করে এই ধরনের একটা ক্যাচাল লাগালেন কেন আসলে? এবার লাস্ট হিট দ্য পয়েন্ট নাম্বার 3। ডক্টর ইউনূসের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের গুলি ছোড়া হয়নি। তারা বলেছে যে 23 জন আহত হলেও কেউ গুলিবিদ্ধ হয়নি এবং তাদের পক্ষ থেকে কোনো গুলি ছোড়াও হয়নি। তাহলে গুলি এসেছে কোথা থেকে? 24-এর অভ্যুত্থানের সময়ও যেমন অজানা স্থান থেকে গুলি ছোড়া হয়েছিল, সেই গুলি কোথা থেকে এসেছে? পুলিশ করেছে, হেলিকপ্টার থেকে র্যাব করেছে, না কোনো অপশক্তি ম্যাটিকুলাস ডিজাইন ওয়াইজ করেছে, তা নিয়ে যেমন একটা অস্পষ্টতা রয়ে গেছে, তেমনি ওসমান হাদির উপরে গুলি কারা চালিয়েছিল সেটা নিয়েও অস্পষ্টতা রয়ে গেছে। কারণ দায় সারা একটা ওই যে ফ্যাসিস্টের দোসর চালিয়েছে, ওটা তো বলে দেয়াই যায়। বাট এখন পর্যন্ত কিন্তু সঠিক তথ্যই জানা যায়নি যে আসলে গুলি কারা ছুড়েছিল। তাহলে এখন যমুনার সামনে এসে গুলি কারা ছুড়েছে সেই প্রশ্ন কিন্তু থেকে যায়। কারণ পুলিশ বলছে যে তারা গুলি ছোড়েনি, তাহলে গুলি এসেছে কোথা থেকে? এই জাবের গুলিবিদ্ধ হলো কি করে? এর পেছনে তাহলে ম্যাটিকুলাস ডিজাইনটা কি চলছে? কোনো সেই অপশক্তি, সেই অপতৎপরতা, সেই বিশেষ গোষ্ঠী মহল আসলে মাঠে নেমে পড়েছে কিনা এবং গুলিবিদ্ধ করে সিচুয়েশনকে একটা টালমাটাল পরিস্থিতিতে রূপ দিতে চাচ্ছে কিনা, যাতে নির্বাচনটাকে বানচাল করে দেয়া যায়। তাছাড়া আমরা দেখেছি যে এখানে এসে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি এখানে উপস্থিত ছিল, বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর জিএস শিবির নেতা সালাউদ্দিন আম্মারও এখানে উপস্থিত ছিল। হতে পারে যে তারা ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আসতেই পারে, যে কোনো দল মত নির্বিশেষে তারা আসতে পারে, আসার রাইট সবার আছে। বাট আসার রাইট যেমন তাদের আছে, কোনো একটা অঘটন ঘটলে সন্দেহের তীর তাদের প্রতি রাখার রাইটও তো জনগণের আছে। তো সেই দৃষ্টিকোণ থেকে সন্দেহের ইঙ্গিত কিন্তু বিভিন্ন দিকে রাখাও যায়। তো দর্শক শ্রোতা, কনক্লুশনে এসে যেটা বলবো, এখন সর্বশেষ সিচুয়েশনে যা দেখা যাচ্ছে, এই ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তারা শাহবাগ ব্লকেট করে রেখেছে। অপরদিকে এই আন্দোলন ধীরে ধীরে মনে হয় ঢাকার বাহিরেও ছড়িয়ে পড়তেছে। আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তারা বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে। অপরদিকে দেখেছি যে হাটহাজারী ডাকবাংলো থেকে তারা বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে তারাও মহাসড়ক অবরোধ করে রেখেছে। তো এভাবে যদি ধীরে ধীরে ঢাকার বাহিরেও এই আন্দোলন বেগবান হতে থাকে, বা এর পেছন থেকে যদি কেউ কলকাঠি নেড়ে থাকে, ইন্ধন দিয়ে থাকে, তাহলে তারা এটাকে চাইবে এই আন্দোলন যাতে সর্বত্র ছড়িয়ে পড়ে এবং হাতে গোনা কয়েকদিন পরে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা যাতে অটোমেটিক বন্ধ হয়ে যায়। এই নির্বাচনটা বানচাল করে দেওয়ার জন্যই মনে হয় কোনো মহল উঠে পড়ে লেগেছে। তো এখন দেখার অপেক্ষায় সিচুয়েশন কোন দিকে যায়। আর বিশেষ করে সেনাবাহিনী এই মুহূর্তে নির্বাচনের পক্ষে দাঁড়ানো উচিত বলে মনে করি, এবং নির্বাচনের পক্ষে সেনাবাহিনীর অটুট থেকে এই সিচুয়েশন কতটা হ্যান্ডেল করতে পারে, বা সেনাবাহিনীর সিচুয়েশন হ্যান্ডেল করার মতো স্টেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। দর্শক শ্রোতা, আপনারা আপনাদের মতামত জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।